দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের পর মুক্তি পেয়েছে সিরিয়াবাসী, কিন্তু তার জন্য চোকাতে হয়েছে অনেক রক্তের দাম। বিবিসির প্রতিবেদন বলছে, সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের দমন পীড়ন ছিল সীমাহীন। তার বাহিনীর সাথে যুদ্ধে নিহত হয়েছে ৫ লাখেরও বেশি মানুষ, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ। ফলে না চাইতেও এতে জড়িয়ে পড়েছিল বিভিন্ন আন্তর্জাতিক শক্তি ও তাদের প্রক্সি। এ কারণে আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর শাসনের অবসানের পর সিরিয়ার রাজনৈতিক দৃশ্যপট কেমন রূপ নেয় সেটাই এখন হট টপিক। বিশ্ববাসীর নজর এখন দামেস্কে। দেশটির সংঘাত এবং ভবিষ্যৎ নিয়ে যাদের স্বার্থ জড়িয়ে রয়েছে তাদের মধ্যে রয়েছে একদিকে রাশিয়া এবং ইরান, যারা আসাদকে সমর্থন করেছিল, এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্ক, যারা বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এবং মিলিশিয়াদের সমর্থন করেছিল। চলুন জেনে নেই কিভাবে ইসরায়েল সহ এসব দেশ এই বিপ্লবে ভূমিকা পালন করেছে এবং এখনও চালিয়ে যাচ্ছে। সিরিয়ার গৃহযুদ্ধের সময় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন করেছে তুরস্ক, যার বেশিরভাগই এখন সিরিয়ান ন্যাশনাল আর্মির ব্যানারে যুদ্ধ করে। দেশটি এই গোষ্ঠীকে অস্ত্র, সামরিক এবং রাজনৈতিক সহায়তা দিয়ে থাকে। সিরিয়ার উত্তরের এই প্রতিবেশী দেশটি চায় তার দেশে বসবাসকারী প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী দেশে ফিরুক। তবে বিদ্রোহীরা কিভাবে কুর্দি ও ওয়াইপিজি মিলিশিয়াকে নিয়ন্ত্রণ করে তা ভেবেও উদ্বিগ্ন আঙ্কারা। ওয়াইপিজি হল মার্কিন সমর্থিত এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF জোটের সবচেয়ে বড় মিলিশিয়া। গোষ্ঠীটি দেশের উত্তর পূর্বের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। যুদ্ধের সময় SDF মূলত আসাদের বাহিনীর সাথে সংঘর্ষ এগিয়ে গেছে। যা হোক, কুর্দি সৈন্য এবং তাদের মিত্র বিদ্রোহীরা সিরিয়ার উত্তর পশ্চিমে ওয়াইপিজি এবং SDF থেকে প্রসারিত অঞ্চল দখল করেছে। এছাড়া এই সংঘাতে তুরস্ক রাজনৈতিকভাবেও জড়িত। ২০২০ সালে তুরস্ক এবং রাশিয়া উত্তর পশ্চিমে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ইদলিব পুনরুদ্ধারের জন্য সরকারের চাপ আটকাতে একটি যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিল। ইদলিবে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর আধিপত্য ছিল। ইদলিবে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর আধিপত্য ছিল। শেষ পর্যন্ত এই HTSই বিদ্রোহীদের নেতৃত্ব দিয়ে আসাদ সরকারের পতন ঘটালো। অনেক বিশ্লেষকই মনে করেন তুরস্কের আশীর্বাদ ছাড়া এই অভিযান সফল হতো না, যদিও তুরস্ক HTSকে সমর্থনের কথা অস্বীকার করেছে। বাশার আল আসাদ সরকারের সাথে রাশিয়ার প্রায় ১ দশকের সুসম্পর্ক। গৃহযুদ্ধের আগে সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটিও ছিল। এই অঞ্চলে পশ্চিমাদের ক্ষমতা ও আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় তার দেশের উপস্থিতি এবং আসাদকে সমর্থন করেছেন। ২০১৫ সালে রাশিয়া প্রথম সিরিয়ায় এয়ার ক্যাম্পেইন শুরু করেছিল এবং আসাদ সরকারের সমর্থনে দেশটিতে কয়েক হাজার সেনাও পাঠিয়েছিল। বিনিময়ে সিরিয়ায় একটি বিমান ঘাঁটি এবং নৌ ঘাঁটিতে ৪৯ বছরের লিজ পায় রাশিয়া। পূর্ব ভূমধ্যসাগরে আফ্রিকার মধ্যে এবং বাইরে সামরিক ঠিকাদার স্থানান্তরে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করত এসব ঘাঁটি। বিশ্বশক্তি হিসেবে নিজেকে জাহির করার জন্য রাশিয়ার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পর্যায় ছিল এই পদক্ষেপ। এটা এমন এক পদক্ষেপ যা আগের সোভিয়েত ব্লকে থাকা দেশগুলোর ওপর রাশিয়া যেভাবে ছড়ি ঘোরাতো তার প্রতিনিধিত্ব করে। কিন্তু ২০২২ সাল থেকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে রাশিয়া নিজে ক্লান্ত। ফলে তারা বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে আশানুরূপভাবে সিরিয়ার সেনাবাহিনীকে সহায়তা করতে পারেনি। ফলে এত দ্রুত বিদ্রোহীরা জয়ের দেখা পায়। কিন্তু তারপরেও দামেস্ক থেকে পালিয়ে যাওয়া আসাদ ও তার পরিবারকে মস্কোতে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম। ২০১১ সালে সিরিয়ার গণতন্ত্রপন্থী বিক্ষোভ শুরু হলে তখনকার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আসাদের শাসনের বিরোধীদের সমর্থন করেছিলেন। ২০১৪ সালে ইসলামিক স্টেট IS গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র মধ্যপন্থী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা প্রদান করেছিল এবং সামরিকভাবে হস্তক্ষেপও করেছিল। তখন মার্কিন নেতৃত্বাধীন বিশ্বজোট বিমান হামলা চালায় এবং বিশেষ বাহিনী মোতায়েন করে।
এই বাহিনী কুর্দি নেতৃত্বাধীন SDF জোটকে উত্তর পূর্বে IS এর দখলে থাকা এলাকা দখলে সহায়তা করে। এবার আসাদ সরকারের পতনের পর মার্কিন সরকার IS যাতে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করার জন্য মধ্য সিরিয়ায় IS ক্যাম্প এবং অপারেটিভদের বিরুদ্ধে কয়েক ডজন বিমান হামলা চালায়। তবে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা নিতে যাচ্ছেন। তিনি বলেছেন, সিরিয়ার জল থেকে যুক্তরাষ্ট্রের দূরে থাকা উচিত। আগের মেয়াদে ট্রাম্প 2019 সালে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন। ধীরে ধীরে মার্কিন কর্মকর্তারা ওই অঞ্চল থেকে পিছু হটতেও শুরু করেছিলেন। তবে এখনও সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 900 সেনা রয়েছে, যাদের বেশিরভাগই দেশটির উত্তর পূর্বাঞ্চলে। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান ও সিরিয়া মিত্র ছিল। 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময়ও সিরিয়া ইরানকে সমর্থন করেছিল। সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরান কয়েকশো সেনা মোতায়েন করে এবং আসাদকে সাহায্য করার জন্য বিলিয়ন ডলার খরচ করে বলে মনে করা হয়। ইরানের সশস্ত্র প্রশিক্ষিত এবং তেহরানের অর্থায়নে হাজার হাজার শিয়া মুসলিম যোদ্ধা সিরিয়ার সেনাবাহিনীর সাথে মিলে যুদ্ধ করেছে। এই সেনাদের বেশিরভাগই লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সদস্য হলেও ইরাক, আফগানিস্তান এবং ইয়েমেন থেকেও সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আসাদ বাহিনীকে সহায়তা করেছে। কিন্তু লেবাননে ইসরায়েলের সাথে সংঘর্ষের কারণে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছিল। সম্ভবত এ কারণেই সিরিয়ার সামরিক বাহিনীর পতন ত্বরান্বিত হয়েছিল। 1967 সালের 6 দিনের যুদ্ধের শেষ পর্যায়ে ইসরায়েল সিরিয়া থেকে গোলান দখল করে এবং 1981 সালে একতরফাভাবে এটিকে নিজেদের সাথে সংযুক্ত করে। এই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হলেও যুক্তরাষ্ট্র 2019 সালে একতরফাভাবে তা স্বীকৃতি দেয়। ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ায় ইরান শত শত বিমান হামলা চালিয়েছে, যদিও তারা এই ধরনের হামলার কথা খুব একটা স্বীকার করেনি। বিপরীতে বিদ্রোহীরা আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইসরায়েল সিরিয়া জুড়ে শত শত হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার সামরিক অবকাঠামো, নৌবহর এবং অস্ত্র কারখানা। ইসরায়েলের দাবি তারা চরমপন্থীদের হাতে অস্ত্র পৌঁছানো ঠেকাতে এই কাজ করেছে। ইসরায়েলি বাহিনী ফের গোলান হাইটসের ডিমিলিটারাইজড বাফার জোনও দখলে নিয়েছে। ইসরায়েল ঘোষণা করেছে বিদ্রোহীদের দামেস্ক দখলের সাথে সাথে সিরিয়ার সাথে 1974 সালে করা বিচ্ছিন্নতা চুক্তি বাতিল হয়ে গেছে। ইসরায়েলি সেনা IDF যে বাফার জোন ছাড়িয়ে কিছু অতিরিক্ত পয়েন্টে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে পড়েছে তাও স্বীকার করেছে তেল আবিব।